কথা বলে। আমাদের নামটা বলুন। হ্যাঁ, আমি ওখানেই থাকি তো, আজিমগঞ্জে মরমিয়া আশ্রম শ্মশানের কাছে। হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজ। আমি দেখতে পাচ্ছি না। এই যে আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রূপকুমার ব্যানার্জি। হ্যাঁ, বলছি যেটা বললেন যে আমাদের যে ক্লাসিফিকেশন করেছেন, মানে হিন্দু আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ক্লাসিফিকেশন করা হয়েছে, যারা এগুলো মানে আমাদেরকে বিভেদ করার জন্য, ডিভাইড করার জন্য এগুলো করেছে, এটা বললেন আপনি। তাদের প্রতি আমাদের কি মনোভাব পোষণ করা উচিত, বা তাদের উন্নয়ন বা তাদের কোনো আমাদের কি গ্রহণ করা উচিত, না কি মনোভাব পোষণ করা উচিত? এইটা আমার ভালো জিজ্ঞাসা করেছেন, খুব ভালো জিজ্ঞাসা করেছেন। না, তাদের ভালো হোক, তাদের ভালো হোক। এটা জানবেন রূপকুমার ব্যানার্জি মহাশয়, যে যখন কেউ কোথাও গিয়ে দখল করে নিতে পারে, তার শাসন ভাগ গ্রহণ করতে পারে, তখন আস্তে আস্তে সেই তার ইতিহাস লিখতে আরম্ভ করে। মানে পরাজিতের ইতিহাস লিখতে আরম্ভ করে জয়ীরা। পরাজিতের সমাজ মূল্যবোধ, ন্যায় নীতি ঠিক করে দিতে আরম্ভ করে জয়ীরা। এটাই নিয়ম। এটা আলাদা করে ইংরেজরা বেশি বদমাইশি করেছে বা ইউরোপিয়ানরা বেশি বদমাইশি করেছে তা নয়। ধরা যাক, আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে হিটলার বলা হয় যে 60 মিলিয়ন, মানে প্রায় 6 কোটি, না 60 লক্ষ, প্রায় 60 লক্ষ ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরেছিল। অনেকেই বলে হিটলার জানতেন না, অন্যরা মেরে যায়, ওসব আলাদা কথা, আমি তার মধ্যে যাচ্ছি না। এর চেয়ে এই সংখ্যাটার থেকে, এই 60 লক্ষের সংখ্যাটার থেকে 4 গুণ বেশি বাঙালি হিন্দুরা মারা গিয়েছিল মন্বন্তরের সময় চার্চিলের নীতির জন্য। কিন্তু আমরা জানি যে চার্চিল হচ্ছে খুব মহান, গত শতাব্দীর সেরা স্টেটসম্যান, আর হিটলার হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে সেরা ভিলেন। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কে সবচেয়ে ভয়ঙ্কর লোক বিংশ শতাব্দীর, অ্যাডলফ হিটলার। সবাই এক বাক্যে বলবো। এত বেশি বলা হচ্ছে, এটা এত বেশি বলেছে সবাই মিলে, সন্দেহ লাগছে সত্যিই কি তাই, নাকি গল্পটা তৈরি করা হয়েছে। আর বারবার বারবার রিপিট করা হচ্ছে এই কথাটা বারবার। এই ইসরায়েলের সাথে গাজার যুদ্ধেতেও বারবার হিটলারের কথা আসছে। সেই হোলোকস্টের পর ইসরায়েল এমন ভয়ঙ্কর অত্যাচার কখনো হয়নি ইহুদিদের উপরে, বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে হিটলারের কথা। কারা মনে করিয়ে দিচ্ছে? যারা ইতিহাস লিখেছে। কারা মনে করিয়ে দিচ্ছে? যারা সেই জার্মানির যে একটা জাতীয়তা বোধ, সেই জাতীয়তা বোধকে ধ্বংস করার চেষ্টা করেছে। কারা ইতিহাস লিখছে? যারা জাপানের মধ্যে একটা দেশে অকারণে 2টো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে। অকারণে জাপান যুদ্ধটা হেরেই গিয়েছিল, পারমাণবিক বোমা নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। আজ পর্যন্ত আমেরিকা কোনো একটা নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি কেন তারা বোমা নিক্ষেপ করেছে। তারা লিখছে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আর যদি কখনো ভারত অন্য রকমের দেশ, তাই না, ভারতের উদাহরণ টানবো না আমি, আর যদি আফ্রিকার কোনো দেশ ধরা যায় ইংল্যান্ড আক্রমণ করে, ইংল্যান্ডকে পায়ের তলায় নিয়ে আসে, তখন ওই আফ্রিকান পণ্ডিতেরা তখন ইংল্যান্ডের ইতিহাস লিখতে আরম্ভ করবে এবং দেখাতে আরম্ভ করবে যে ব্রিটিশরা আসলে কত খল এবং ওরা আফ্রিকানরা কত মহান। যত জ্ঞান, বিজ্ঞান, শিল্প, কলা, নাচ, গান, সুরাপান সবকিছু আফ্রিকানরাই এনেছে, আফ্রিকানদের কাছ থেকে চুরি করে ইংরেজরা করেছে। এটা ওরা দেখাতে আরম্ভ করবে। অর্ধ সত্য অর্ধ মিথ্যা মিলিয়ে মিশে ওরাই শ্রেষ্ঠ, এরা নিকৃষ্ট, আমরা এদের শ্রেষ্ঠ করতে এলাম। দেখো গণতন্ত্র, দেখো আমরা আলোকিত যুগের দেশ, আলোকিত যুগের সংস্কৃতি, আমরা সেই বদমাইশির শিকার হয়েছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা ওদের কিছুকে দেখবো, আলাদা করে কোনো খারাপ চোখে দেখতে হবে না, স্বাভাবিক। তাই বলে কি সব ইংরেজ খারাপ? তা তো নয়। এটা সুভাষচন্দ্র বসু খুব
উপলব্ধি করেছিলেন তিনি। কি হতে যাবেন তো, যে ধরুন আপনি আমরা ইংরেজ, আমরা হলে যারা রয়েছে আমরা ইংরেজ, আমরা ইংল্যান্ডে থাকি, একটা আইল্যান্ডে, ছোট্ট আইল্যান্ড, যেখানে বেশি সূর্যই থাকে না, সারাক্ষণ মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকে, শীতকালটা বেশ কনকনে ঠান্ডা। যাই হোক, দিব্যি আছি আমরা। এবার আপনাকে আমি কোনো কারণে, আপনি একটা দেশের খুব কুখ্যাত অপরাধী আপনি, আমি দেখলাম যে এই রূপকুমার ব্যানার্জিকে নিয়ে কি করা যায়, যা ওকে পাঠিয়ে দিয়ে ইন্ডিয়াতে, ওখানে গিয়ে ম্যালেরিয়ায় মরুক, মশার কামড়ে মরুক। সুতরাং দেশের যে সবচেয়ে খারাপ লোকটা, সবচেয়ে বাজে লোকগুলো, সবচেয়ে ভয়ঙ্কর লোকগুলোকে পাঠিয়ে দেওয়া হতো এই কলোনি গুলোতে। তখন তো ইংল্যান্ডের কলোনি সারা পৃথিবীতে, আফ্রিকা, এশিয়া, ভারত সবই তো তখন ইংল্যান্ডের কলোনি। ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত হয় না, হ্যাঁ, সেই চার্চিলের বিখ্যাত কথা। তা সেই সূর্য অস্ত হয় না, সেই দেশগুলোতে যাচ্ছে অসভ্য গোরা, যারা গোরা বলতে তখনকার দিনে, অসভ্য গোরা। শুধু কি মুসলমানরাই অসভ্য ছিল? সেই সময় ইংরেজরা যারা আসতো এখানে, অফিসাররা, তারা ভয়ঙ্কর অসভ্য ছিল। মুখের ভাষা থেকে শুরু করে তাদের ব্যবহার, আর কি নোংরা, মানে অসম্ভব নোংরা, কোনো সূচি নেই ওদের মধ্যে। আমাদের এখানকার হিন্দুরাই বলতো যে, একটু কাঁচা ভাষায় বলতো, আমি কাঁচা ভাষাটাই বলছি, নিজের পোঁত পরিষ্কার করতে পারে না, তারা আমাদের শেখাবে, হ্যাঁ, জীবন শেখাবে, বলতো হিন্দুরা। তো কিন্তু সব ইংরেজ কিন্তু খারাপ নয়। যখন সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, রামমোহন রায় এ যখন বিদেশে গেছেন, ইংল্যান্ডে গেছেন, সেখানকার মানুষের সাথে পরিচিত হয়েছেন, অক্সফোর্ডে গেছেন, একাডেমিক লোকদের সাথে আলাপ হয়েছে, তখন দেখেছেন সত্যি সত্যি বেশ ভালো ভালো মানুষ আছে তো, যারা সত্যি উদার, যারা জানে না আসলে যে ভারতবর্ষে কি হয়েছে, তারা তো এই খবরগুলোই পাচ্ছে যেগুলো আমরা পেয়েছি, যে আমরা ছিলাম অসভ্য, এরা এসে সভ্য করছে। তা যখন সুভাষচন্দ্র বসু কি বিবেকানন্দ গিয়ে বলতেন যে ইংরেজরা তোমরা আসলে কি করেছে জানো, ওরা অবাক হয়ে যেত, তাই আমরা এরকম করেছি। বিবেকানন্দ কথাও বলেছিলেন যে তোমরা যা পাপ করেছো না, যদি পুরো ভারতবাসী থুতু ফেলে এবং থুতুতে তোমরা ডুবে মরো, তাতেও তোমাদের কিন্তু পাপ নিষ্কৃতি হয় না, এত পাপ তোমরা করেছো। ওরা স্তম্ভিত হয়ে গেছে। ওরা বিবেকানন্দকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাই বিশ্বাসও করেছে। উনি যখন বলছেন তখন নিশ্চয়ই তাই। এই হচ্ছে পাওয়ার অফ ইনফরমেশন, পাওয়ার অফ ডেটা। তাই জন্য যখনই আপনি দেখবেন যে মিডিয়া কাউকে খুব গালাগাল দিচ্ছে, খুব গালাগাল দিচ্ছে, মনে মনে জানবেন সত্যি খারাপ কাজ কিছু করেছে নাকি আসলে ভালো কাজ করছে, তাই মিডিয়াকে ওর পেছনে লাগানো হয়েছে। এটা গুরু মহারাজের কাছে শিখেছি আমরা। গুরু মহারাজ বলেছিলেন, যখন দেখবি যে তোর নামে সবাই খুব আজে বাজে কথা বলছে, সব বিদগ্ধ মানুষেরা, তখন জানবি মহামায়া তোকে দিয়ে নিশ্চয়ই কোনো ভালো কাজ করাচ্ছে। সব স্তুতি করছে, প্রশংসা করছে, মানে আপনি লাইনে আছেন, সবাই পছন্দের জায়গায় আপনি হয়ে আছেন, আপনি সবাই খুশি করে কথা বলতে পারেন। যখন লোকে নিন্দা করছে, তার মানে আপনি অনেক বাড়া ভাতে ছাই দিয়ে ফেলছেন। বুঝতে পেরেছেন? এটাই হয়েছে। তাহলে আমাদের অ্যাটিটিউড থাকা উচিত কোনো আলাদা করে ইংরেজ বলে কোনো ঘৃণা নয়, কিন্তু জানা ভাই তোমরা এটা করেছো, তোমরা কেন, যে কেউ এটাই করে। কিন্তু ভারতবর্ষ যদি কোনোদিন আমার পৃথিবীর শাসন করে, ভারতবর্ষ যেমন বিশ্বগুরু হতে চায়, একসময় বিশ্বগুরু হয়েছে, এখনো এক অর্থে ভারতবর্ষের বিশ্বগুরু। এই যে আমি শুরু করেছিলাম এইটা বলে যে ভারত হচ্ছে দ্য ল্যান্ড অফ সিকিং, খোঁজার জন্য এই দেশ। খুঁজতে গিয়ে আমরা এত মন্দির তৈরি করেছি, খুঁজতে গিয়ে আমরা এত রূপ তৈরি করেছি। সারা পৃথিবীর মানুষ যখন ভাবে আমায় খুঁজতে হবে, ভারতবর্ষে আসে। যদি ভাবতে আমাকে বিশ্বাস করতে হবে, আসতে হতো না। যদি ভাবতে আমাকে শুধু শিবকে মানতে হবে, আসতে হতো না। কিন্তু যখন তারা ভাবছে আমাকে খুঁজতে হবে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে উপলব্ধি করতে হবে, আমায় সার্চ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, তখন তারা ভারতবর্ষে আসে। সেই ভারতবর্ষ সত্যি বিশ্বগুরু আজও। এবং ভারতবর্ষের কালচার যখন পৃথিবীকে পুরো একদম আস্তে আস্তে ছেয়ে যাবে, তখন দেখবেন আমরা কাউকে দখল করি না, আমরা কোনো ইতিহাস মুছে দিয়ে তার জন্য মিথ্যা ইতিহাস লিখে দিই না, আমাদের দরকার পড়ে না সেটা করার।
কারণ যে যে জায়গাতে আছে সেই জায়গা থেকে তুমি মহান হয়ে ওঠো, এটাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। তোমরা কিছুই ছিলে না, আমরা এসে তোমাদের সবকিছু শেখালাম, তবে তোমরা মানুষ হলে, এটা আমাদের বার্তা নয়। সত্য এটাই যে হ্যাঁ, ভারতবর্ষ হচ্ছে সভ্যতার জনক, এটাই সত্য। এটা কোনো লেখা ইতিহাস নয়, এটা কোনো ইন্ডোলজিস্ট বা কোনো একজন ভয়ঙ্কর ভারত মানে হিন্দু প্রেমী কোনো একজন ফ্যানাটিক্স কোনো স্কলারের লেখা বক্তব্য নয়। একটা জিনিস মনে রাখতে, একটা অনুকম্পার দৃষ্টি তাদের প্রতি আমাদের আছে। কারণ আমাদের দেশে যত গুরুরা এসেছেন, কই ইউরোপে তো আসেনি। আমাদের দেশে যত অবতারেরা এসেছেন, কই ইউরোপে তো আসেনি। আমাদের দেশে যেমন রামায়ণ মহাভারত আছে, কই ওই দেশে তো নেই। শুধু কোথাটা বেচারা তো তারা, ওরা লোভটাই জানে, ওরা জটটাই জানে, ওরা দখলটাই জানে, অধিকারটাই জানে, শাসনটাই জানে, কর্তৃত্বটাই জানে, রাজনীতিই জানে, ধর্মীয় গোড়ামিই জানে, আর তো কিছু তেমন জানে না। ভারতবর্ষের কাছ থেকে শিখছে, শিখতে 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 আস্তে 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 ওদের মধ্যে বৃত্তিটা হয়তো পাল্টাবে। বলাই হয় বৃহস্পতির সন্তান আর শুক্রাচার্যের সন্তান। বৃহস্পতির সন্তান হচ্ছে দেবতা, শুক্রাচার্যের সন্তান হচ্ছে দৈত্য। দৈত্য মানে খারাপ লোক নয়, জড়বাদী, খুব সায়েন্স আর টেকনোলজি আর অস্ত্র আর শস্ত্র, হ্যাঁ, আর উদ্যোগ আর ইন্ডাস্ট্রি আর ব্যবসা, এই দিকে বেশি মনোযোগ। আর অপর যে সন্তান, বৃহস্পতির সন্তান হচ্ছে দেবতা, আমি ভুল বলেছি, বৃহস্পতির সন্তান দেবতা, শুক্রাচার্যের সন্তান দৈত্য। বৃহস্পতি সন্তান যে দেবতা, সে হচ্ছে মন, দর্শন, ভাব, কল্পনা, কাব্য, সম্পর্ক, প্রেম, এই দুয়ের কোথাও একটা মেলবন্ধন দরকার। দৈবকে নিয়ে দৈত্য বৃত্তি জেগে উঠুক, সায়েন্স ইন্ডাস্ট্রি হোক দৈবকে আধার করে। আগে মনোজগৎ, আগে অন্তর্জগৎ, তারপর বহির্জগৎ। শুধু ওদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ দৃষ্টি রাখার দরকার নেই, ওদের প্রতি খুব উন্নাসিক থাকারও দরকার নেই। কিন্তু এখন মোটামুটি ভারতবর্ষ বুঝিয়ে দিতে পারছে ইউরোপ এবং পাশ্চাত্য সংস্কৃতিকে, ভাই তোমাদের কাছ থেকে নেবার আর কিছু নেই, তোমাদের দিন শেষ, এশিয়ার দিন শুরু হচ্ছে, তোমাদের কাছ থেকে নেবার আর কিছু নেই। আমরা কি এবার আস্তে আস্তে যাবো? আর আচ্ছা।